মেয়েরা স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়ার এশিয়ান কাপের মূল পর্বে ভালো কিছু করার। ট্রাই নেশন সিরিজে মালয়েশিয়া ও আজারবাইজানের কাছে হার ওদের মানসিকতায় ধরাতে পারেনি চির। র্যাঙ্কিংয়ের ওপরে থাকা দুই শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে আজারবাইজানকে তো তারা ভয়ই ধরিয়ে দিয়েছিল। সেই ঋতুপর্ণা আফিদারা আজকেই বলেছেন তারা এশিয়ান কাপের মূল মঞ্চে উত্তর কোরিয়া, চীন, উজবেকিস্তানকে দিতে চায় কড়া ফাইট। নারী লীগের ঘোষণাও দিয়ে দিয়েছে বাফুফে। নিলাম দিয়ে টুর্নামেন্টটা শুরু হবে 20 ডিসেম্বর। এদিকে আজ থেকে শুরু হয়েছে লাতিন বাংলা সুপার কাপ। প্রথম ম্যাচে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স। অনেক কিছু নিয়ে কথা রয়েছে, স্বাগত জানাচ্ছি আজকের খেলার আড্ডায়। আপনাদের সাথে রয়েছে আমি তাই বনত, এবং আমার সাথে রয়েছেন বাংলাদেশের ফুটবলের খুবই পরিচিত দুজন মুখ, দুজনই ক্যাপ্টেন। দুজনকে স্বাগত জানাতে চাই। পরিচয় করে দেওয়ার কিছু নেই, আসলে সবাই আপনাদেরকে চেনে। মামুনুল যেভাবে আমার দিকে লুক দিয়ে তাকিয়ে আছে যে অফকোর্স আমাকে তো চেনেই, মানে তার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। মামুনুল এবং এমিলি দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই একটু এই লাতিন বাংলা সুপার কাপ দিয়ে। হাইপটা অনেক বড়। টুর্নামেন্ট আসলে কি, মানে আপনাদের দুজনের কাছে এই টুর্নামেন্টটা কি? মামুনুল, আপনি একটু শুরু করেন। কি আসলে লাতিন বাংলা সুপার কাপটা কি মনে হয় আপনার কাছে? আসলে দেখেন, ওই আপনি একটু আগে বললেন যে ইয়োর ট্যালেন্ট কিভাবে বাইর করা যায়, কিভাবে বাইর হয়ে আসবে। যখন আপনি একটা এই যে আপনার ম্যাচের রেজাল্ট দেখে আপনাকে তো আর কিছু বলতে হবে না। ম্যাচের রেজাল্ট দেখে আপনি বুঝে নিতে হবে যে না, ব্রাজিলের একটা ক্লাবের অবকাঠামো কতটুকু স্ট্রং। বাংলাদেশের ক্লাব ভিত্তিক না, এটা আপনার জুনিয়র ন্যাশনাল প্লেয়ারদের নিয়ে করা। আমি মনে করি যে আন্ডার 20 ক্লাবগুলোরই আন্ডার 20, বাট প্লেয়ারগুলি ক্লাবগুলির না। যদি আপনার ব্রাজিলিয়ানরা আন্ডার 20 ক্লাব থেকে আসে, ওদের একাডেমি থেকে আসে। বাংলাদেশের যারা আছে তারা এলিট একাডেমি থেকে। এটা আমাদের বাংলাদেশের টিমের কেউ ক্লাব না, কিছু প্রবাসী প্লেয়ার, ভালো প্রবাসী প্লেয়ার 20 বা 17 এরকম। এখন আপনাকে ডিফারেন্সটা ম্যাচের রেজাল্টই আপনাকে বলে দিবে যে ডিফারেন্সটা কোন জায়গায় আছে। আমরা এমন একটা জায়গা থেকে টিমের সঙ্গে খেলছি, এটা আমাদের জন্য গুড সাইড। আপনি যদি রেজাল্টটা দেখেন, সেটা আপনার রেজাল্টটা হ্যাপি না, কেউ হ্যাপি হবে না, বাট রেজাল্টটাকে আপনাকে বাইরে রেখে কথা বলতে হবে। কারণ আপনি ব্রাজিল একটা টিমের ক্লাবের একাডেমির সঙ্গে ম্যাচ খেলেছেন। এখানে আপনার অনেকগুলো শেখার বা অনেক কিছু দেখার, অনেক কিছু জানার সময় আছে। আপনি যখন তার সঙ্গে 2টা 3টা 4টা ম্যাচ খেলতে পারবেন, তখন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। কারণ সাডেনলি এসে আপনি তাদের হাই ইন্টেন্সিটিতে ম্যাচের, তাদের যে লেভেলের ম্যাচ খেলছে, ওই জায়গায় আমরা এখনও পৌঁছাইতে পারিনি। দেড় সময় বললাম যে ব্রাজিল একটা ক্লাব টিমের একাডেমি আর আমাদের দেশের এলিট একাডেমির মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, সেটা যারা মাঠে গিয়ে খেলা দেখেছে তারা বুঝতে পেরেছে। জি এমিলি, যেটা আমি আসলে মামুনুল কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে টুর্নামেন্টটা কি, মানে এটা কেন, এটার কি ভিত্তি? টুর্নামেন্টটা আসলে আমাদের ক্রিকেটের, যেহেতু আমাদের ক্রিকেট এখন উত্থানটা, আমি মাত্রই জানাচ্ছিলাম সবাইকে যে নারী লীগ শুরু হচ্ছে, সেখানে নিলাম হবে, 10টা-11টা দল খেলবে, মেয়েরা এশিয়ান কাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়েও আপনাদের সাথে নিশ্চয়ই আলোচনা করব। বাট এই টুর্নামেন্টটা বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে আমাদের ফুটবলের যে জোয়ার, এশিয়ান কাপের মূল পর্বেও ছেলেরা যাওয়ার খুব তীব্র চেষ্টা করেছে, সেটা আসলে কতটুকু ইফেক্টিভ আপনি মনে করেন? এটা নিয়ে প্রচারণা কতটুকু দেখেছেন? খেলা কোথাও দেখায়নি, পাগলের মতো খুঁজেছি আমরা, খেলা দেখতে চেয়েছি আমরা, জানি না এত বড় একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টিকিট 50,000, সেই টুর্নামেন্ট কোথাও দেখাচ্ছে না, মানে এটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। টুর্নামেন্টটা তো আসলে খুব রিসেন্টলি আমরা আসলে দেখেছি যে টুর্নামেন্ট হচ্ছে, হ্যাঁ, এবং এটা অর্গানাইজার তো আসলে বিএফএফ না, বাংলাদেশ ফুটবল ফেডারেশন না, হ্যাঁ, এটা কিন্তু ফুটবল ফেডারেশনের বাইরে থেকে হয়তো আমাকে বক্সিং অ্যাসোসিয়েশন সামথিং, আই ডোন্ট নো, মানে আমি ক্লিয়ার ছিলাম না আসলে। মানে ওরা আসলে এর আগেও নাকি বিভিন্ন ইভেন্ট করেছে এখানে, হ্যাঁ, এবং বিভিন্ন ইভেন্টের সাথে, ফুটবল ইভেন্টের সাথে বা অন্যান্য ইভেন্টের সাথে আমরা জড়িত। আমার কাছে মনে হয়েছে যে ফুটবলের ইন্টারন্যাশনালি যে একটা হাইপ তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে, ওইটার পার্সপেক্টিভ থেকে হয়তো উনি চিন্তা করেছে যে এই সময় হয়তো একটা টুর্নামেন্ট করলে মানুষের ভিতরে একটা অন্যরকম আগ্রহ জাগতে পারে, এবং আমাদের যে ট্যালেন্ট প্লেয়াররা আছে, স্পেশালি প্রবাসী প্লেয়াররা, কিন্তু আপনি জানেন এর আগে বেশ কিছু প্লেয়ার এসে ট্রায়াল দিয়ে গেছিলো, যারা আসলে খেলার কোনো প্ল্যাটফর্ম পায়নি, তাদেরকে একটা সুযোগ দেবে। প্লাস হয়েছে আপনার আন্ডার 17 এবং 20 যে আমাদের এখানকার প্লেয়ার হচ্ছে, তারা বেশ ভালো করছে। লাস্ট আপনি জানেন এশিয়ান কাপ কোয়ালিফাই বাহরাইনের গিয়েও কিন্তু তারা বেশ ভালো করে আসছে। সো এই প্লেয়ারদের হয়তো ইনভলভমেন্ট করার জন্য টুর্নামেন্টটা করা। বাট আপনি যেটা বলেছেন যে এইটা এখান থেকে আমাদের আসলে পাওয়ার তেমন আমি কিছু দেখছি না, যেটা সত্যি কথা। বাট এটা মনে হয় আমি যতটুকু ধারণা যে ফুটবলের যে একটা জোয়ার আসছে ইন্টারন্যাশনাল লেভেলে, ওইটা বেস করে আমার মনে হয় বাণিজ্যিকভাবে একটু কাজে লাগানোর চেষ্টা করা। আই থিঙ্ক সো, কারণ সেই জায়গায় তো তারা সফল হয়নি, আজকে শুনছি মাঠে দর্শক হয়নি। হ্যাঁ, কারণ টুর্নামেন্টে যদি কোনো হাইপ, মানে কোনো এটাকে কি বলে, যদি কোনো এইম থাকতো, তো এটা প্রিপারেশন কোনো অনেক আগে থেকেই থাকতো, এবং এটার সাথে বাংলাদেশ ফুটবল এত বড় একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে ক্যানিজিয়া আসবেন, কাফু আসবেন, শুনছি আমরা 11 তারিখ, সেই টুর্নামেন্ট কোথাও দেখাচ্ছে না কমপ্লিটলি। মানে
আনএক্সেপ্টেবল, রাইট? শুধু ওই ওনাদের একটা পেজেই আমি দেখলাম যে দেখাচ্ছে, এবং সেটা অনেক পরে গিয়ে খুঁজে গিয়ে পেয়ে কিন্তু যতটুকু পেরেছি দেখেছি। তো আমার মনে হয় যে এটা আরো অর্গানাইজ ওয়েতে ব্রডকাস্টার থাকতে পারতো, টিভিতে আসতে পারতো, অর্গানাইজ ওয়েতে হলে ভালো হতো, এবং আমার মনে হয় যে মানুষের আগ্রহ হতো, যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটা দল আসছে, যারাই আসুক না কেন, এবং আমার মনে হয় যে এইটা একটা অন্যরকম মাত্রা তৈরি হতো যদি এটার অর্গানাইজেশনটা আমার মনে হয় যে ঠিকঠাক থাকতো, এবং মানুষের প্রতি যদি মানুষ যদি জানতো এটা। এবং আপনি যেমন ট্রু যে তেমন দর্শক আসলে দেখা যায় না, এবং ওই লাইভ একটা স্ট্রিমই ছিল, ওইটার মাধ্যমে সবাইকে দেখতে হয়েছে, সেখানে হয়তো অনেকে খুঁজে পায়নি। বাট ওভারঅল আমি ওই দিক না গিয়ে আমি বলবো যে যেহেতু আপনি একটা টুর্নামেন্ট খেলবেন বা দুইটা রকমের মানে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে দুইটা দল আসবে, প্রিপারেশনটা আমার মনে হয় যেন আগে থেকে ফুটবল ফেডারেশনের সাথে ভালো কোলাবোরেশন করে আমার মনে হয় টুর্নামেন্ট আরো ঝাঁকঝমক সময় নিয়ে করতে পারতো, খুব তাড়াতাড়ি হয়েছে। এবং আমার মনে হয় যে এইটার জন্যই আমার মনে হয় যে সবার ভিতরে আসলে এই ম্যাচগুলি সম্পর্কে তেমন এটা কোনো কনসার্ন ছিল না। মামুনুল, এগ্রি? আপনি একটু এলোমেলো লাগছে? এলোমেলো রিজন তো বলে দিয়েছে যে ওইভাবে কারোর সঙ্গে আপনার মিডিয়ারও অনেকে জানেন না। আপনি যেমন বললেন যে স্ট্রিম খুঁজতেছেন, লিংক পাচ্ছেন না, লিংক পাচ্ছেন না। আমিও খেলা দেখি না, আমি একটু আগে শুনছি ওর কাছে যে একটা ম্যাচ ছিল, আমরা আমাদের দুজনের থেকে মনে হয় এমিলি ভালো আইডিয়া নেই, কারণ হচ্ছিল না এটা একটা টুর্নামেন্ট হবে ম্যাচ বললেন না গ্যালারিতে দর্শক নেই, তাহলে আসলে প্রচারটা হলে ভালো হতো। কারণ আমরা যে ইয়ং ট্যালেন্টগুলি খুঁজতেছি, বা আমরা প্রবাসী ইয়ং ট্যালেন্ট বাইর হবে দেশের জন্য, তারা রিপ্রেজেন্ট করবে, এই ধরনের টুর্নামেন্টে আপনি যেভাবে দর্শকরা লাস্ট ন্যাশনাল টিমের ম্যাচে মাঠে গেছে এরকম যদি আসতো, তাইলে আমি মনে করতাম রেজাল্ট আরো ভালো হতে পারতো, প্লেয়াররা উৎসাহিত হতো। কারণ দর্শকই তো স্ট্রেংথ বাংলাদেশের, আমাদের যে কোনো দেশে বলেন সাপোর্টাররা স্ট্রেংথ, ওই আবার সুন্দরভাবে অর্গানাইজ ভাবে তারা করতে পারে। ইনফ্যাক্ট আমরা মেয়েদের মাত্র যে খেলা গেল ট্রাইনে, সেখানেও তো দর্শক দেখেছি, প্রচুর দর্শক এসেছে, প্রচুর দর্শক, এবং মেয়েরা কিন্তু বেশ ভালো করেছে। এটা একটা অনন্তভাবে যেটা হয়েছে যে আপনি হুট করে একটা টুর্নামেন্ট করলেই যে দর্শক চলে আসবে, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, এটার একটা অর্গানাইজেশনটা খুব প্রপার ওয়েতে হতে পারতো, এবং এখানে আমি দেখলাম যে ফুটবল ফেডারেশনের যথাযথ সাপোর্টটা পেয়েছে কিনা, বা তারা ফুটবল ফেডারেশনকে আসলে ইনভলভমেন্ট করেছে কিনা, সেটাও আমার দেখার একটা বিষয় ছিল। এবং ইটস ট্রু যে ব্রাজিল আর্জেন্টিনা থেকে যারাই আসুক না কেন, মানুষের কিন্তু একটা অন্যরকম আগ্রহ থাকে, বাট আমার কাছে মনে হয়েছে যে সেই আগ্রহটা মানুষ দেখায়নি। এর অন্যতম কারণ হলো আপনি যেটা বলছেন প্রচারণ, এবং আপনি বলছেন যে মোবাইলেও আমিও অনেকক্ষণ পরে খুঁজে গিয়ে পেয়েছি, কারণ এটা তো আমরা আগে খুব কনসার্ন ছিলাম না যে এই পেজগুলিতে দেখাবে, কোনো লাইভ টেলিকাস্ট হবে না, তো ওইখান থেকে কিন্তু মানুষ কনফিউশন ছিল। তো যেটা হয়েছে যে এই ধরনের টুর্নামেন্ট করতে হলে আপনাকে অবশ্যই আমার কাছে মনে হয় যে আরও অর্গানাইজ থাকলে যেটা হতো, সবার ভিতরে একটা ওরকম কনসার্ন থাকতো। তারপরেও আমি ম্যাচটা যেটা দেখেছি, ম্যাচ দেখে কিন্তু আবার আমার কাছে কিছু জিনিস মনে হয়েছে যে মামুন যেটা শুরুতে বলেছে যে পাইপলাইন আসলে কত বড় স্ট্রং ব্রাজিলের, সেটা কিন্তু তারা খেলার ভিতর প্রমাণ করেছে, এবং কি হাই ইন্টেন্সিটিতে ম্যাচ খেলছে। ওদের থার্ড টায়ারের একটা দল, হ্যাঁ, আন্ডার-20 থার্ড টায়ারের একটা দল, সাওবার্দো, মানে দুর্দান্ত ইন্টেন্সিটিতে খেলেছে, এবং বোঝা গেছে যে আমাদের সাথে তাদের ফিজিক্যালি, মেন্টালি, এবং আপনি যদি বলেন যে মাঠের পারফরমেন্স অনেক ডিফারেন্ট, কোয়ালিটি অনেক ডিফারেন্ট ছিল, চিন্তা করার বাইরে। তো এইখান থেকে তো আসলে আমাদের আবার একটা শিক্ষণীয় বিষয় আছে, যদিও অর্গানাইজ করেছেন, বাট আমাদের শিক্ষাটা নিতে হবে কিন্তু এখান থেকে, যে আমরা আসলে কোথায় পড়ে রয়েছি। ওদের থার্ড টায়ার একটা টিম যে ইন্টেন্সিটিতে খেলেছে এবং যে ফিজিক্যালি স্ট্রং, মানে এটা চিন্তারই বাইরে। তো ওইখান থেকে আমি বলবো যে কোথায় আপনার পার্থক্য যে ডেফিনেটলি বডি ফিটনেসে একটা পার্থক্য, ফিটনেস তো আছেই। ব্রাজিল, আর্জেন্টিনা, লেটিনদের যে সবসময় আমরা যে তাদের খেলাটা উপভোগ করি, হ্যাঁ, তো ওই জায়গাটা তো অবশ্যই ছিল। অ্যাট দ্য সেম টাইম যেটা হয় যে আমরা অনেক সুযোগ তৈরি করি বাট গোল করতে পারি না। হ্যাঁ, ওরা সুযোগ তৈরি করে সাথে সাথে গোল করে ফেলে। হ্যাঁ, এটা তো এগুলি তো আমাদের শিক্ষণীয় অনেক ব্যাপার। আমাদের ন্যাশনাল টিমও কিন্তু সেম, আমাদের এই প্রবলেমটা তো আছেই। তো ওদের যেটা হয় যে ওরা অর্গানাইজ করে গোলের সুযোগ তৈরি করে ওখান থেকে গোলে কনভার্ট করে। টেকনিক্যালি ওরা অনেক সাউন্ড, মেইন জিনিস হলো আপনার টেকনিক্যালি অনেক সাউন্ড, স্কিলফুল প্লেয়ার, ফাস্ট। আপনি যে কোনো প্লেয়ার যখন দেখবেন টেকনিক্যালি সাউন্ড, আপনি তখনই তার টাচ দেখলে, মুভমেন্ট দেখলে বুঝতে পারবেন সে টেকনিক্যালি সাউন্ড। তাহলে আর্জেন্টিনা, ব্রাজিলের প্লেয়ার মানে তারা স্কিলফুল হয়, টেকনিক্যালি সাউন্ড হয়। ফিজিকটা ইম্পর্টেন্ট না, ফিজিকের আপনি মেসির ফিজিক আর কি, নেইমারের ফিজিক আর কেমন আপনি, বাট তারা মানে এত ক্লেভার যে আপনার একটা ডিফেন্ডার বলেন, দুইটা ডিফেন্ডারে বিট করার মতো ক্ষমতা তাদের আছে। সেম জিনিস আর্জেন্টিনা, ব্রাজিল বলতে, একটু আগে এমিলি বললো না, আর্জেন্টিনা, ব্রাজিল বলতে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে দেয়। হ্যাঁ, এইসব টুর্নামেন্টে এই দুইটা দেশ থেকে দুইটা জুনিয়র ক্লাবের একাডেমির প্লেয়ার আসছে, মানুষ আসবে, খেলা দেখবে। আমাদের ইয়ং জেনারেশন, ইয়ুথ জেনারেশন যে মাঠে যে খেলা দেখবে,
তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাদের কাছ থেকে অনেক কিছু দেখার আছে। তা আমাদের অনেক অফিসিয়ালরা, ক্লাব অফিসিয়াল বলেন, বিএফএফ এর অফিসিয়ালরা বলেন, কেউ মনে হয় মাঠে যায় নাই, গেলে বুঝতে পারতো যে তাদের ডিফারেন্স আমাদের ডিফারেন্স। এখানে শিক্ষা মানে অনেক কিছু আপনি লার্ন করার জায়গা আছে। তা আপনি যদি ওই জিনিসটা নাই জানেন তাহলে তো আপনি লার্ন করতে পারবেন না। আমরা যে জায়গায় আছি আর ওরা যে জায়গায় আছে, এটার ডিফারেন্স তো মাঠেই আপনি প্রমাণ পাবেন। আমরা তো সম্প্রচার নিয়ে কথা বলছি মামুন ও এমিলি, বাট এট দ্য সেম টাইম টিকিট প্রাইসটা অনেক হাই মনে হয়েছে কিনা আপনাদের কাছে? মানে বাংলাদেশ জাতীয় দলের টিকিটে তো খেলাও তো ভারতের সাথে হোক, হংকংয়ের সাথে হোক, সেটাও তো গ্যালারির টিকিট 1000 টাকা দিয়ে কিনতে হয়নি, এখানে 1000, 2000, ইনফ্যাক্ট ফাইনালের টিকিট 50,000ও করা হয়েছে। না, এটা তো আসলে ওই যে আপনি শুরুতেই যেটা বলেছেন, বিজনেস পলিসি একটা বড় ইস্যু ছিল। এবং এখানে কিন্তু ওই যে জেমসও একটা কনসার্ট আছে, এট দ্য সেম টাইম কাফু আসবে, ক্যানিজে আসবে, ওভারঅল মিলিয়ে এটাকে আপনি একটা বিজনেস প্ল্যাটফর্মও বলতে পারেন। হ্যাঁ, তো এটা হয়তো সে যে ওয়েতে চেয়েছিল, আমার মনে হয় সেই ওয়েতে আরো ভালো হয়তো করতে পারতো। হ্যাঁ, বিজনেস করুক, নো প্রবলেম। হ্যাঁ, বাট আলটিমেটলি আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের ফুটবল এখান থেকে কি পাচ্ছে, কতটুকু। হ্যাঁ, এইটা যদি সে চিন্তা করতো এখান থেকে আপনি বিজনেস করতে পারতেন, নো প্রবলেম। হ্যাঁ, করেন, কোনো প্রবলেম নেই। এখানে আপনি কাউকে ইনভলভমেন্টই করেন নেই। হ্যাঁ, কোনো সাবেক ফুটবলাররা যায় না, বাংলাদেশ ফুটবল ফেডারেশন মামুন যেটা বললো না, কেউ খেলা দেখেন, আপনারা ইনভাইটেড ছিলেন না। এভাবে আপনি চাইলে হুট করে আপনি একটা ইন্টারন্যাশনাল হাইপ তো রয়েছে, নট লাইক দ্যাট যে আপনার এইগুলি তো অনেক হাইপ চলে আসবে, এভাবে হবে না আসলে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে তারা অর্গানাইজারটা একদমই পোর ছিল। অ্যাট দ্য সেম টাইম মাঠে দর্শকও কিন্তু যায় না। এবং টিকিট প্রাইস যেটা বলেছেন, এটা আপনি তখনই দিতে পারবেন যখন ব্রাজিল ন্যাশনাল টিম আসবে, যখন আর্জেন্টিনা ন্যাশনাল টিম আসবে, বা আপনার ইউরোপের কোনো ভালো দল আসবে। হ্যাঁ, যখন হামজারা খেলবে, হামজা খেললে তখন আপনি 1000 টাকা দিয়েও টিকিট দেখবে মানুষ। বাট এইটা এখন এই ম্যাচগুলি আমার কাছে মনে হয় নেক্সট ম্যাচে আরও দর্শক কম আসবে যদি আপনি টিকিট প্রাইস না কমান। এবং আপনি যেটা বলছেন 50,000 টাকাও টিকিটের প্রাইস আছে, ইটস আনবিলিভেবল। এগুলি চিন্তাই করা যায় না। মানে এত আবার ফুটবলের হাইপ তৈরি হয় না যেটা মানুষ বোকার মতো গিয়ে এই ম্যাচ দিয়ে দেখবে। আমাদের দেশের ইকোনমিকেও আপনাকে দেখতে হবে, ইকোনমির অবস্থা কি, এগুলো সবকিছুই তো মিলে একটা গোল বা একটা টিম বলে যে ইকোনমি, আমাদের ইকোনমির অবস্থা ভালো না। চাইলেও আপনার 5,000 টাকায় টিকিট মানুষ খেলা দেখ, অনেক মানুষ আছে 5,000 টাকা দিয়ে টিকিট খেলা দেখতে হবে। বললো না আর্জেন্টিনা, না এটা এরকম, আমরাই আগ্রহ দেখাইনি, যে সত্যি কথা আমরাই আগ্রহ দেখাইনি। আমরা কিন্তু ন্যাশনাল টিমের ম্যাচ কিন্তু সবার আগে টিকিট কিনছি আমরা, যা সত্যি কথা আমরা কিনছি, মানুষদেরকে দিছি, বিকজ ওইটার একটা হাইপ ছিল। হ্যাঁ, তো আমরাই তো এই ম্যাচের প্রতি, ওই টিকিট তো পাওয়াই যাচ্ছিল না, 4-5 মিনিটেই শেষ হয়ে গেছে। তো এই ম্যাচের প্রতি তো মানুষের কোনো আগ্রহী নেই। এমনি যেহেতু আর্জেন্টিনা ব্রাজিল থেকে দুটো একাডেমিক ক্লাব এসেছে বা ক্লাবের একাডেমিক দল এসেছে, ইভেনচুয়ালি আরেকটা ব্যাপার হলো যে কতটা ডিসঅর্গানাইজ, সেটা তো আমাদের বাংলাদেশের যে স্কোয়াডটা দিয়েছে সেখান থেকে প্লেয়ার কিছু সাফেল হয়েছে, কোচ ছিল ছোটন ভাই, সেখান থেকে ওরা মিশুকে দিয়েছে। তো এইগুলি তো আসলে বোঝা যায় যে এটা কোনো আনঅর্গানাইজড ফান টুর্নামেন্ট। আপনারা দুজনই আর্জেন্টিনা সাপোর্টার, ইফ আই এম নট রং। আপনি এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি না, হোস্ট কি সাপোর্ট করে এর ম্যাটার করে না, মাস্ট বি ইম্পর্টেন্ট, হোস্টর ইম্পর্টেন্ট। আমরা দুজন ম্যাটার করে না, আমার মানুষজন হোস্ট কি সাপোর্ট করে জানতে চান, গেস্ট কি সাপোর্ট করে জানতে চান, তিনজনের ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে। এমনিতে আপনাদের যেহেতু আজকে বিশ্বকাপ আছে, আমরা ব্রেকে যাব, তার আগে জানতে চাই আজকে বিশ্বকাপে ড্র আছে 11টায়, এক্সপেকটেশনস আর্জেন্টিনা যেন আবার একটা সহজ গ্রুপে পড়ে আপনাদের দুজনের। তো ওয়ার্ল্ড কাপ যারা খেলে তারা তো সহজ বলতে কোনো ওয়ার্ড নেই। এবার ওয়ার্ল্ড কাপ ইজ সো টাফ, 48টা দেশ নিয়ে ফাইনাল খেলতে হলে আপনাকে অনেক কাঠগড় পোহাতে হবে। আর্জেন্টিনার জন্য স্মল টিম বলতে কোনো কথা নেই, সৌদির কাছে আর্জেন্টিনা হারছে না। এখানে সবকিছুই আপনাকে মানে ওয়ার্ল্ড কাপ জায়গাটা হলো ওয়ার্ল্ডের বেস্ট দেশগুলি যায় খেলার জন্য, আপনাকে ওয়েট করতে হবে, লাস্ট পর্যন্ত দেখতে হবে, ভালো পারফরম্যান্স। ইমোশনালি জানতে চাই না, মানে আমি জানি আপনারা দুজনেই চান মেসি খেলুক ওয়ার্ল্ড কাপটা, অফকোর্স, বাট প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি আপনারা দুজনই বলেন, ছোট্ট করে জানবো, জেনে তারপর আমরা ব্রেকে যাব, যে এমিলি আপনি কি মনে করেন ফিজিক্যালি এখন ওই জায়গায় খেলার মতো মেসি বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকবেন? অফকোর্স, আর 6 মাস বাকি আছে। হ্যাঁ, এবং আপনি দেখেন মেসি স্টিল এনজয়িং দ্য ফুটবল অন দ্য পিচ। হ্যাঁ, এবং ইন্টার মায়ামিতে সে কিন্তু তার একটা ফাইনাল আছে কাল বাদে পরশু ভোরবেলা, আপনি জানেন যে, এবং লাস্ট সে একটা টুর্নামেন্ট অলরেডি উইন করছে, যার কারণে সে আরেকটা ম্যাচ কিন্তু তার ফাইনাল ম্যাচ হয়েছে, হ্যাঁ, থমাস মুলারের এগেনস্ট আই থিঙ্ক। হ্যাঁ, তো সুতরাং আমি বলবো যে এটা তো আমার মনে হয় সে এনজয় করছে দেখেই কিন্তু আমার মনে হয় সে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আগ্রহ দেখাচ্ছে, এবং আর্জেন্টিনা তাকে যথার্থ সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, তো এইটা খুব ইম্পর্টেন্ট। একটা দেশ যখন আপনাকে সাপোর্ট দিবে, কোচ যখন সতীর্থ প্লেয়াররা যখন সাপোর্ট দিবে, তখন কিন্তু খেলাটা অনেক সোজা হয়ে যায়। হ্যাঁ, বয়স তখন কোনো ম্যাটার করে না। রোনালদোও কিন্তু বলছে এবার ওয়ার্ল্ড কাপ খেলবে, সুতরাং আমার কাছে মনে হয় যে খেলাটা উচিত দুজন। এবং মামুনুল, মেসির পক্ষে আরেকটা ওয়ার্ল্ড কাপ যেটা তো পসিবল, আর্জেন্টিনা খুব ভালো শেপে আছে এখন। ডিপেন্ড করে আপনার টিম হিসাবে কতটুক তারা খেলতেছে, টিম হিসাবে কতটুক তারা সাপোর্ট পাচ্ছে, এবং টিম হিসাবে তারা কি অ্যাগেইন
ওয়ার্ল্ড কাপ জেতার জন্য তারা রেডি হচ্ছে নাকি। এই যে বললেন মেসির ব্যাপারটা, তাকে ইনজুরি মুক্ত রাখতে হবে, সবকিছু মিলে তাকে সাপোর্টটা ফুললি এমিলি বলে দিচ্ছে সাপোর্ট দিচ্ছে। কিন্তু কম্পিটিটিভনেস যেটা মেসি লা লিগায় পেতো বা অন্য কোথাও পেতো, পিএসজিতে পেতো, সেটা কি আসলে এমএলএস তাকে দেয়? দেখেন, সে এমএলএস খেলার অনেক রিজন আছে। আপনি যদি সে যদি এখন স্প্যানিশ লিগ খেলতো বা ইংলিশ লিগ খেলতো, তার ইনজুরি পড়ার সম্ভাবনা থাকতো, ইনজুরি পড়লে সে ব্যাকফুটে থাকতো, যেটা নেইমারের ক্ষেত্রে হচ্ছে। বাট মেসি যে লিগ খেলতেছে, সে নিজেকে ফিট রাখতেছে, এবং সে প্রত্যেকটা ম্যাচে আপনি দেখবেন অ্যাসিস্ট করতেছে, গোল করতেছে, বাট সে নর্মালি ওই এমিলি যখন বললো যে সে এনজয় করতেছে ওই ম্যাচগুলি, প্রত্যেকটা ম্যাচ আমরা দেখে তো সেটা অনুভব করতেছি যে না, মেসির আগের রূপে আছে। বাট একটা জিনিস দেখেন, সে কিন্তু কোনো ইনজুরিতে পড়ে না এখনো পর্যন্ত। নেক্সট একটা ফাইনাল আছে, তখন ফাইনালটা যদি চ্যাম্পিয়ন হয়, তখন আপনি বলবেন যে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, তাকে নিয়ে কথা বলার কারো কোনো জায়গা নেই। বাট সে যে সুস্থ আছে, এটাই তার জন্য বেটার কাজ, সেটাই সে যদি সুস্থ থাকে, আমি মনে করি যে আর্জেন্টিনার জন্য বেটার। জি, আমাদের আরও অনেক গল্প রয়েছে, যেহেতু মেয়েদের লিগ শুরু হবে, মেয়েরা কেমন খেললো, আমরা এশিয়ান কাপের মূল পর্বে অস্ট্রেলিয়াতে কেমন খেলতে পারি, এবং মেসির যেহেতু মুলারের সাথে লড়াই কাল বাদে পরশু ভোরে, সো সেটা নিয়ে নিশ্চয়ই মুলারকে আপনারা কীভাবে রেট করেন। আমরা ফিরবো আপনাদের কাছে। খেলার আড্ডায় সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখছেন খেলার আড্ডার সাথে রয়েছে আমি তাই বনুদ, আমার সাথে রয়েছেন এমিলি এবং মামুনুল। স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা বাংলাদেশের মেয়েদের খেলায় যেতে চাই। আমার কাছে খুব পার্সোনালি খুব ভালো লেগেছে, স্পেশালি আজারবাইজানের সাথে খেলা। তার আগেই যেহেতু মেসি মুলারের লড়াইয়ে ছিলাম, এমিলি আপনাকে দিয়ে শুরু করতে চাই। খুবই এক্সাইটিং একটা ম্যাচ, মানে ইন্টার মায়ামি ভার্সেস ক্যানাডিয়ান লিগের একটা টিম, যাদের মধ্যে ফাইনালটা হবে, যেখানে মুলার এই সিজনেই তাদের সাথে জয়েন করেছেন। কতটা এক্সাইটিং হতে পারে ম্যাচটা, এবং এই দুজনের লড়াইটাই বা কতটুকু আপনি এক্সপেক্ট করছেন? দেখেন, মেসি এবং মুলার ইন্টারন্যাশনালি দে আর ভেরি মাচ সাকসেসফুল, দুজনই ওয়ার্ল্ড কাপ জিতছে। হ্যাঁ, তো সেইখান থেকে যেটা হয়েছে যে এখন যেটা হয় যে আমরা দেখবেন যে টপ যারা প্লেয়ার, হ্যাঁ, যারা একদম ওয়ার্ল্ড কাপ উইনার, চ্যাম্পিয়ন্স লিগ উইনার, মুলার কিন্তু সবগুলি তার ক্যারিয়ার রয়েছে। বুন্দেসলিগা অ্যাট এ টাইম অনেকবার জিতছে। হ্যাঁ, তো মুলার কিন্তু আসলে আমরা যদি রোনালদো মেসির পরে যদি লিজেন্ড প্লেয়ার বলতে হয়, মুলার কিন্তু সবার আগের দিকে থাকবে। হ্যাঁ, যদি ট্রফির দিক দিকে থাকেন, হ্যাঁ, এবং জার্মানের একটা সময় তার উপরে ডিপেন্ড, অসংখ্য গোল আছে এবং ক্রুশাল মোমেন্টে। ইটস নট অনলি ওয়ার্ল্ড কাপ, ন্যাশনাল টিম, ক্লাব ফুটবল সেম। হ্যাঁ, তো মুলারের মতো প্লেয়ারও কিন্তু আমার মনে হয় যে এখন যেটা হয়েছে যে মেসির এগেনস্টে খেলার জন্য মুখিয়ে থাকে। হ্যাঁ, মুলার কিন্তু তার প্লেইং ক্যারিয়ারে সবসময় সে মেসিকে নিয়ে কিন্তু তার ইন্টারভিউতে বলেছে যে মেসি আসলে অন্য লেভেলের প্লেয়ার, তার সম্পর্কে কিন্তু সবসময় সে ইন্টারভিউতে বলেছে। এবং জার্মানিরা সচরাচর আসলে এগুলি প্রকাশ করতে চায় না, জার্মানরা বা ইংলিশরা। বাট মেসির ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, মেসিকে নিয়ে কিন্তু তার ইন্টারভিউগুলি সবসময় ডিফারেন্ট ছিল। তো সেইখানে এটা তো অবশ্যই একটা এক্সাইটিং ম্যাচ হবে। এবং মেসি, যেটা আপনি একটু ব্রেকের আগে যেটা বলেছেন যে মেসি আসলে এবার ওয়ার্ল্ড কাপটা কীভাবে খেলবে, দেখেন মেসি ইউএসএতে যখন ইন্টার মায়ামিতে নাম লেখায়, তখনই কিন্তু একটা বড় অংশ ছিল সে ওয়ার্ল্ড কাপ খেলবে। হ্যাঁ, ইউএসএ দিয়ে যদি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, মেক্সিকো এবং কানাডা মিলে এনভায়রনমেন্ট কিন্তু একই। এটা কি নিজেকে অনেকটা সেফ রাখারও একটা ব্যাপার ছিল? ডেফিনেটলি। মেসি যদি এতদিন, মামুন যেটা বলছে, ও যদি ইয়াতেই থাকতো, আপনার লিগ ওয়ানেই থাকতো, ফ্রান্স লিগে যদি থাকতো, ও এতদিন আমার মনে হয় মারাত্মক বড় কোনো ইনজুরিতে হতে পারতো, বিকজ ওটার সাথে তো কিছু হলো ডিফারেন্স, কম্পিটিটিভনেসটা আকাশ পাতাল। হ্যাঁ, তো মেসিকে কিন্তু সেফ রাখার জন্য এটা কিন্তু নট অনলি মেসি একা, আর্জেন্টিনা বলেন, মেসির এজেন্ট বলেন, মেসির প্যারেন্টস বলেন, সবাই সম্মিলিত কিন্তু একটা মিটিংয়ের মাধ্যমেই কিন্তু ও ইন্টার মায়ামিকে কিন্তু খুঁজে বের করছে। এবং এটা একটা বড় প্ল্যান ছিল কিন্তু ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমরা হয়তো চিন্তা করি যে মেসি ওয়ার্ল্ড কাপে মেসির কন্ট্রিবিউশন কী থাকবে, ডেফিনেটলি থাকবে। আমি জ্যামশ্বর, আমি আপনার এই শোতে বললাম, আপনি দেখবেন, আপনি মেসি ওয়ার্ল্ড কাপ যে শুরু করবে, তখনই দেখবেন যে মেসি আসলে কোন প্যাটার্নে ফুটবল খেলছে, ফার্স্ট ম্যাচ থেকেই দেখা যাবে। এবং এর জন্য কিন্তু মেসিকে কিন্তু এখনও দেখবেন যে রেস্ট দিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচও কিন্তু সে এখন অ্যাভেলেবেল হয় না, বিকজ হি উইল গেইন হিজ এনার্জি সে গেইন করছে, এবং জুনে সে এটা সাপ্লাই দিবে। তো এটার অন্যতম কারণ এবারও কিন্তু আর্জেন্টিনার স্কোয়াডটা দুর্দান্ত। হ্যাঁ, দুর্দান্ত স্কোয়াড, যার কারণে গেম প্ল্যানে বড় একটা অংশ থাকবে মেসি। বাছাই পর্ব তারা টপ, আপনি বাছাই পর্ব দেখেন, বাছাই পর্ব কিন্তু ক্রুশাল মোমেন্টে কিন্তু মেসি কিন্তু দলকে টানছে, আপনি যদি দেখেন। হ্যাঁ, ওখানেও কিন্তু মেসি আর্জেন্টিনার লিড স্কোরার। তো যেটা হয়েছে যে মেসি এবং মুলারের যে ব্যাপারটা বললেন, আমি বলবো দুর্দান্ত একটা ম্যাচ হবে। হ্যাঁ, তো ওই ইউএসএতে আপনি দেখবেন যে এখন এইগুলি মানুষ ফোকাস করে, মেসি মুলাররা কি করছে। সন কিছুদিন আগে কিন্তু ওখানে গিয়ে জয়েন করেছে। সো এই ম্যাচগুলি দেখার জন্য কিন্তু সাপোর্টারদের একটা অন্যরকম আগ্রহ থাকে। তো সেইখান থেকে আমি বলবো যে দুর্দান্ত একটা ম্যাচ হবে, এবং মুলার আই থিঙ্ক এবং মেসি দুজনই কিন্তু আমার মনে হয় যে তাদের মাঠের দেখাটা হবে, এবং এইটা আমার কাছে মনে হয় যে এক্সাইটিং ফাইনাল হবে। মামুনুল, আপনি যদি মেসির জায়গা থাকতেন, আপনি ওই কাতার বিশ্বকাপটা জেতার পরে কি আপনি অবসর নিতেন?
মাসবি নিতাম নিতেন? না, মেন জিনিস হচ্ছিল অবসরের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছিল আমি মানে তার অবসর না নেওয়াটা কি আপনাকে সারপ্রাইজ করেছে? না না, সেটাও এটা ফুটবল এনজয়, সবাই চায় মেসি খেলুক। আমরা মানে পার্সোনালি আমি নিজেও চাই যে এই ওয়ার্ল্ড কাপ মেসি খেলুক। আর্জেন্টিনা টিম না, সারা ওয়ার্ল্ডের যারা ফুটবল সাপোর্টার তারা সবাই চায় যে মেসি আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলুক। কারণ মেসি না খেলা, আপনার ফুটবল উপভোগ করা, ম্যাচ দেখা, মেসি কিন্তু খেলা, কিংবদন্তিরা বিশ্বকাপ জিতেই অবসর নেবে, এটাই তো আমরা আসলে না না, দেখে অভ্যস্ত। মানে এটা ঠিক না, এটা ঠিক না। একটা প্লেয়ার কখনো অবসর নেই। ফার্স্ট ওয়ান হচ্ছিল ইনজুরির কারণে, সেকেন্ড হচ্ছিল সে ফুটবল এনজয় করাটা ছেড়ে দিয়েছে। সে ফুটবল খেলে এখন সে এনজয় করতে পারে না। রোনাল্ডো এখনো কেন খেলতেছে, গোলের পর গোল কেন মারতেছে? সে ফুটবলটা উপভোগ করতেছে, এনজয় করতেছে, অনুভব করতেছে। এভরি ম্যাচ সে তার বেস্ট ফুটবলটা খেলতেছে। তাদেরকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা না। আমরা অনেকে বলি, বাট এটা হলো বেশিরভাগ আমাদের এশিয়ান কান্ট্রিতে এই জিনিসগুলি হয়। একটু ইজি হলে তাকে রিটায়ারমেন্টে প্রেশার ক্রিয়েট করে রিটায়ারমেন্ট নেওয়া। দেখেন মেসিকে পুরো আর্জেন্টিনার দেশই সাপোর্ট করতেছে। একটু আগে বললো যে কিছু কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ তাকে রেস্ট দেওয়া হয়েছে। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ, ইম্পর্টেন্ট ম্যাচ তাকে খেলানো। মানে এত বছর বয়সে এসেও মেসি রোনালদো জাতীয় দলে অটো চয়েস, তাদের পরিপূরক নেই, তাই তো? দেখেন তাই ভাই, যদি সত্যি কথা বলি, আপনি এই মেসির ওয়ার্ল্ড কাপ খেলা, রোনালদো ওয়ার্ল্ড কাপ খেলার পিছনে কিন্তু আরও অনেক কিছু জিনিস কাজ করে। ওয়ার্ল্ড কাপ মেসিও রোনালদো খেলবে না, দেখবেন যে এই ওয়ার্ল্ড কাপের হাইপ অর্ধেক কমে যাবে। হ্যাঁ, মানুষের আগ্রহটা অনেক কমে যাবে, তাদেরকে দেখতে চায় মানুষ, দেখতে চায়। এবং এখানে ফিফা বলেন, স্পন্সরশিপ বলেন, সারা পৃথিবীর মানুষের আগ্রহ বলেন, সবকিছু মিলিয়ে কিন্তু এটা কিন্তু নট অনলি এখানে কিন্তু ফিফা প্রেসিডেন্টও আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে তাদের সাথে ডিসকাশন করেছে, তোমরা খেলো। হ্যাঁ, বিকজ যেটা হয়, এন্ড অফ দ্য ডে মেসি রোনালদোর খেলা এখনো মানুষ রাত জেগে দেখে। হ্যাঁ, এখন ইন্টার মিয়ামির খেলা হলে ভোর 6টা বাজে মানুষ খেলার চ্যানেল খুঁজে, স্ট্রিমিং খুঁজে। রিজনটা কি মেসির খেলা দেখার জন্য? আল নাসের ক্লাব সম্পর্কে আমরা কজন জানতাম? কেউ জানতাম? সৌদি লিগের যে প্রসার হচ্ছে, কেউ দেখতো খেলা? হ্যাঁ, এখন রেগুলার আল নাসের খেলা আমাদের, নট অনলি আমাদের, সারা পৃথিবীর মানুষ আল নাসের খেলা দেখার জন্য। কিছুদিন আগে তো সে ব্যাক বলে মেরে গোল করলো। তো ওয়ার্ল্ড কাপের হাইপ কিন্তু এরা দুজনেই তৈরি করবে। হ্যাঁ, তৈরি করবে। এবং এটা এরকমই না যে তারা মাঠে পারফর্ম করবে না। আমি আপনাদেরকে বললাম, এরা দুজনেই পারফর্ম করবে, রোনালদো করবে, মেসি। আপনি বিশ্বকাপের ড্রয়ের রুলসটা তো জানেন, আজকে যেটা একটু ছোট্ট করে যদি দর্শকদের জন্য একটু বলতেন যে রুলস 11টায় হবে। হ্যাঁ, রুলস যেটা হয়েছে যে ফিফা এবার এমন একটা মানে সিস্টেম হচ্ছে 48টা দেশ নিয়ে ওয়ার্ল্ড কাপ হবে। তো এখানে যেটা হয়েছে যে ফাইনাল পর্যন্ত ফেভারিট দলগুলি মুখোমুখি হচ্ছে না, লাইক স্পেন আর্জেন্টিনার হবে না, ইংল্যান্ডের সাথে জার্মানির হবে না, এরকম একটা কি সিস্টেম করে দিয়েছে, যেটা আসলে আমার কাছে মনে হয় ফাইনাল পর্যন্ত আমরা হয়তো এবার অনেক টপ ফেভারিট, যাদেরকে আমরা ফেভারিট ভাবছি, যে 3টা 4টা বা 5টা দল তারা ফেস টু ফেস হচ্ছে না সেমিফাইনালে আগে অ্যাটলিস্ট। হ্যাঁ, ফাইনালের দিকে তো হয়তো স্পেন, ইংল্যান্ড বা আর্জেন্টিনা এরা হয়তো গিয়ে ফাইনাল খেলবে। হ্যাঁ, যেটা বিগত দিনে ছিল না। বিগত দিনে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে হলে আপনার শুরুর দিকে ভালো ফেভারিট দলগুলি বাদ হয়ে যেত। বাট এবার ওয়ার্ল্ড কাপের কিন্তু ড্রটা কিন্তু একটু ডিফারেন্টলি হচ্ছে, এবং এটা আমার মনে হয় যে বেশ ভালো হচ্ছে। কারণ আমরা তো সবসময় চাই স্পেন, ইংল্যান্ড, মানে অনেক ফেভারিট আর্লি বাদ পড়ে যায়। হ্যাঁ, গত বছরে আপনি দেখেন স্পেন বাদ পড়ে গেছে। বাট এবার আমার কাছে মনে হয় যে সিস্টেমটা ভালো, এবং আমার মনে হয় খুব এক্সাইটিং হবে। জি, রোনালদোর গোলটা কেমন লাগলো মামুনুল? আগে একটু শুনি, বাইসাইকেল গোলটা কেমন লেগেছে, মানে মেসি ফ্যান হয়ে কেমন লেগেছে? না ফ্যান আসলে আমরা ফুটবলার পার্সোনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি দুজনেরই খেলা দেখতে পছন্দ করি। সবচেয়ে বেশি মেসিকে সাপোর্ট করি, কারণ আমিও লেফট ফুটার, সেও লেফট ফুটার। কারণ তার খেলা সবাইকে মানে অ্যাজ এ প্লেয়ারের মধ্যে যা যা গুণ সব কিছু মেসির মধ্যে আছে। রোনাল্ডো হার্ড ওয়ার্কার, হাই ফিটনেস এখনও সে ধরে রেখেছে। মানে ওয়ার্ল্ড ফুটবলে এই দুইজনের খেলা না দেখলে আমাদের একটা জেনারেশন, নিউ জেনারেশনটা কিন্তু খেলা দেখতে পারবে না, নেক্সট জেনারেশন। বাট আপনি বিগত যদি জেনারেশনগুলি দেখেন, আমরা এদের খেলা দেখে আমরা অনুভব করি, এবং একে অপরকে দীর্ঘ সময় দেখেছি আমরা, এবং দুজনের সেরাটা কে সেরা কেউ বলতে পারবে না। সেরা আপনি ওয়ার্ল্ড কাপ জিতছেন তাই বলে আপনি সেরা, এটা আপনি বলতে পারবেন না। রোনাল্ডোর জায়গায় নাম্বার 1। রোনাল্ডো মেসিকে আপনি দুইজনকে 1-2-তে বিচার করতে পারবেন না, তাদের জায়গায় দুজনই সমান। আপনি কিভাবে তাদেরকে দেখছেন? আমি পর্তুগাল সাপোর্ট করি বা আমি রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি, আমি রোনাল্ডোকে সাপোর্ট করি, নট লাইক দ্যাট। তারা কি করেছে? তারা সারা ওয়ার্ল্ডের মানুষদের ফুটবলকে উপভোগ করিয়েছে। আমরা এই দুইজনের কথা বারবার বলি, আমরা না, যে কোনো প্রোগ্রামে তাদের কথাই বলা হয়। ফুটবল নিয়ে কথা আসলে তাদের দুজনকে নিয়ে কথা, কারণ তাদের রেকর্ড তারাই নিজেরা ভাঙছে, এবং তারা নতুন নতুন রেকর্ড করে যাচ্ছে। কবে সে রেকর্ড অন্য প্লেয়ার বা এমবাপে বলেন, আপনার যাকেই বলেন, হাল্যান্ড বলেন, যেটাই বলেন, তারা কি রেকর্ডগুলি ভাঙতে পারবে নাকি? এই একই সঙ্গে 14-15 বছর একই জিনিস বারবার করে যাবে, রেকর্ড করে যাচ্ছে।
একই সমান তরলে গিয়েছে। আসলে Even এটা আপনি যেটা সম্ভব না, বলেছেন- এজ এ নর্মাল প্লেয়ার মানে নর্মাল ম্যান হিসেবে এগুলো সম্ভব না, তারা অন্য গ্রহের প্লেয়ার। ইভেন আপনি যেটা বলছেন যে বাইসাইকেল গোল লাস্ট যেটা করছে, তো আপনি দেখেন এই 41 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, ওই এখনো যে ফিটনেস করছে গোলটা আনবিলিভেবল, amazing, হ্যাঁ আনবিলিভেবল। তো আপনি কিভাবে তাকে এবং ওর কিন্তু আইসাইড ব্লক হয়ে গিয়েছিল বিকজ অফ Right. জাম্প, সামনে যে জিনিস রাইট, এবং একদম টপ কর্নার থেকে বল গিয়ে গোল হয়ে গেছে। তো এইটাই আপনি কিভাবে তাকে বলবেন যে সে এখন রিটায়ারমেন্টে না যাবে বা বা ফিট না, বা সে কেন ওয়ার্ল্ড কাপ খেলবে? Right. বাট আমি এখানে আরেকটু এক্সাইটেড যেটা হলো তাইব ভাই সত্যি কথা ওয়ার্ল্ড কাপ নিয়ে, সেটা আমি আমাদের এশিয়ান দলগুলি নিয়ে, যেমন উজবেকিস্তান এবার ফার্স্ট টাইম টু প্লে কোয়ালিফাই ফর ওয়ার্ল্ড কাপ, জর্ডান, হ্যাঁ, আমি এই দলগুলির নিয়ে আমি এশিয়া থেকে খুব এক্সাইটেড যে এই দলগুলি কি করে, কোরাসাও বলে একটা দেশও খেলবে মনে হয় খেলবে, হ্যাঁ। বাট আমি এশিয়ার এই দুইটা দলকে নিয়ে খুব এক্সাইটেড, উজবেকিস্তান আর কি বলেন জর্ডান, আপনি? জর্ডান, হ্যাঁ। সো এরা কিন্তু আসলে এবার নতুন ওয়ার্ল্ড কাপের নাম লিখিয়েছে, স্পেশালি উজবেকিস্তান এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে যে দুর্দান্ত খেলেছে, মানে চিন্তার ব্যাপার। আমার কাছে মনে হয় যে সারপ্রাইজিং হিসেবে এশিয়া থেকে উজবেকিস্তান এবার আমার মনে হয় যে ডেফিনেটলি ভালো কিছু করে দেখাবে। আমরা বাংলাদেশের ফুটবলে ফিরতে চাই। মালয়েশিয়ার সাথে বাংলাদেশে মেয়েরা খেলেছে, 1-0 গোলে হেরেছে, এবং আজারবাইজানের সাথে 2-1 গোলে হেরেছে, শেষের দিকে গিয়ে গোল খেয়েছে। বাট মেয়েরা যেটা বলছে যে তারা রেডি টু ফাইট ইন দ্য বিগার স্টেজ, যেটা এশিয়ান কাপের মূল পর্ব অস্ট্রেলিয়ায় খেলা হবে। সেখানে উজবেকিস্তানের কথা বলছিলেন ছেলেদের, বাংলাদেশের অপোনেন্ট উজবেকিস্তান, চীন এবং উত্তর কোরিয়া। সো বাকি দুটো দেশ তো খুবই ডিফিকাল্ট। উজবেকিস্তানের সাথে হয়তো আমরা জিততেও পারি, নাও পারি। মেয়েদের ফুটবলের গ্রোথ মামুনুল, আপনি কিভাবে দেখেন? নারী লীগ শুরু হচ্ছে, নিলাম হবে, সেখানে 11টা-12টা দল খেলবে, সেখানে আবার বিদেশি প্লেয়াররা খেলবে। আমরা মেয়েদের এই বিষয়টা নিয়ে আপনাদের দুজনের কাছে জানতে চাই, ছোট্ট একটা বিরতি থেকে যদি আপনারা অনুমতি দেন ফিরে আসবো। খেলার আড্ডার সময় হয়েছে, আমরা ফিরে মেয়েদের এশিয়ান কাপের জার্নি নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ডিবিসি, আপনারা দেখছেন খেলার আড্ডা, সাথে রয়েছে আমি তাই বনন্ত, আমার সাথে রয়েছেন দুই সাবেক ক্যাপ্টেন মামুনুল এবং এমিলি। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এমিলি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মেয়েরা কেমন খেলেছে ট্রাই নেশনসে সেটা জানতে চাই। হাই লাইন ডিফেন্স নিয়ে অনেক কথা হয়েছে, পিটার বাটলারকে অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন লেগেছে সেটা থেকে সম্পূর্ণভাবে আপনি যদি বলেন যে এশিয়ান কাপে বাংলাদেশ কেমন করবে? না, এটা তো একটা দুর্দান্ত ব্যাপার যে মার্চে আমরা অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপ সরাসরি খেলবো, স্বপ্নের মতো, অনেক স্বপ্নের মতো ডেফিনেটলি, যেটা আমরা ছেলেরা পারিনি, মেয়েরা সেটা করে দেখিয়েছে। হ্যাঁ, এটা তো মেয়েরা মানে আমাদের অনেক বড় একটা কাজ করে ফেলছে, এবং মেয়েরা কিন্তু এখন আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপের দিকে কিন্তু আস্তে আস্তে করে পা দিচ্ছে। হ্যাঁ, তো এশিয়া কাপ, তারপর ওয়ার্ল্ড কাপই তো আমার কাছে মনে হয় যে এটা দুর্দান্ত ব্যাপার। এবং প্রিপারেশন ম্যাচ যদি বলেন, থাইল্যান্ডে অলিম্পিক আছে, হ্যাঁ অলিম্পিক্স, থাইল্যান্ডের 2টা ম্যাচ খেলে এসেছে, সেখানে হয়তো ভালো করতে পারেন। আপনি যেটা বলেছেন যে পিটার বাটলার হাই ডিফেন্ডিং লাইন আপ, দেখেন এক একজন কোচের এক একটা ফিলোসফি থাকে। হ্যাঁ, আমি এখানে ইন্টারফেয়ার করার কিছু না, আমরা হয়তো সমালোচনা করবো। বাট একটা বড় ব্যাপার হলো যে পিটার বাটলার টিমের খেলার ভিতরে একটা চেঞ্জ এনেছে। হ্যাঁ, সে যেটাই করুক, হাই প্রেসিং করুক, হাই ডিফেন্ডিং লাইন আপ করুক, প্লেয়ারদের খেলার ভিতরে কিন্তু একটা সমন্বয় আছে, মানসিকতা মানে সবচেয়ে বেশি চেঞ্জটা এনেছে, যেটা আমার কাছে মনে হয় আমাদের সিনিয়র জাতীয় দল যদি বলি সেইখানটাতে নাই। হ্যাঁ, আমাদের অনেক হাই প্রোফাইল প্লেয়ার এসেছে, বাট কোচের কারণে সেই সিস্টেম অফ প্লেটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। বাট পিটার বাটলার যেটা করেছে, মেয়েদের দলের ছেলেদের কথা বলছি, আমি ছেলেদের কথা বলছি, আমাদের দলটা কিন্তু ভালো ছেলেদের, বাট কোচ কিন্তু দলটা খেলার একটা শেপ আনতে পারেনি। কোন সিস্টেম অফ প্লে থেকে হাই প্রেসিং করবো, না লো ডিফেন্ডিং করবো, না মিডফিল্ড ডিফেন্ডিং করবো, খেলার কিন্তু গেম সেন্স, রাইট? হ্যাঁ, রাইট। সো খেলার সিস্টেমটা কিন্তু ছেলেদেরটা নেই, বাট মেয়েদের খেলাটা কিন্তু একটা সিস্টেম আছে। আপনি যদি লাস্ট 2টা ম্যাচের কথা আমাকে বিশ্লেষণ করতে বলেন, অ্যাগেনস্ট মালয়েশিয়া দেখেন যে গোলটা খেয়েছি, ফাইন, আমরা হাই ডিফেন্ডিং লাইন আপের কারণে ঋতুপর্ণের গোলকিপার রূপনা চাকমা চলে এসেছে, এটা বিকজ আমরা মাঝখানে পর্যন্ত চলে এসেছিলাম, আমরা অপোনেন্টকে প্রেসিং করছিলাম। বাট ওই সময় তারা কাউন্টার অ্যাটাক থেকে একটা বল দেয় এবং ওখান থেকে আমরা গোলটা কনসিড করি। বাট পরবর্তী সময় কিন্তু পুরো খেলাটা ডমিনেট করেছে বাংলাদেশ, অনেক সুযোগ তৈরি করেছে, বাট গোল করতে পারেনি। বাট যদি সেকেন্ড ম্যাচ দেখেন, আমি বলবো যে দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে অ্যাগেনস্ট আজারবাইজান তো আমরা জানি যে দুর্দান্ত একটা নেশন। হ্যাঁ, তো সেইখান থেকে তাদের সাথে যেভাবে মেয়েরা খেলেছে, মানে আনবিলিভেবল, ফিজিক্যালি, মেন্টালি, সব জায়গা থেকে কিন্তু আজারবাইজান আমাদের থেকে এগিয়ে। গোলটাও সুপার হয়েছে, হ্যাঁ, মারিয়ামানটা দুর্দান্ত গোল করেছে, বাট এক গোল খাওয়ার পরে কিন্তু মেয়েরা কিন্তু যে দুর্দান্ত ম্যাচ খেলেছে, এবং একদম 96 মিনিটস পর্যন্ত, যে 6 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে পর্যন্ত যদি দেখেন, শেষের দিকে আমরা গোলটা কনসিড করেছি, লেফট ফ্লাঙ্ক থেকে একটা ক্রস আসছে, যাই মনোযোগের জন্য আমরা গোলটা খেয়েছি। বাট পুরো ম্যাচ যদি দেখেন, আমি বলবো যে মেয়েরা হাই ইন্টেন্সিটিতে খেলেছে, ফিটনেস লেভেল ছিল, যদি হাই ডিফেন্ডিং লাইনের কথা বলছেন করুক, কোনো প্রবলেম নেই, বাট খেলার সিস্টেমটা কিন্তু মেয়েরা ধরে ফেলেছে। তো আমি খুব আশাবাদী এখন, এবং যে গ্রুপে পড়েছে, আপনি যেটা বলেছেন যে উজবেকিস্তানকে যে প্যাটার্নে আমরা খেলেছি, আমরা উজবেকিস্তান হারানো সম্ভব। যদি উত্তর কোরিয়া এবং চায়না রয়েছে, তারা একটু বেশি স্ট্রং দল, তারপর আমার কাছে মনে হচ্ছে আজারবাইজানের সাথে যে প্যাটার্নে খেলেছে, এই হাইপটাই যদি আরও 3 মাস আছে, প্রিপারেশনটা যদি এইভাবেই করতে পারে,
আরও কিছু ভালো দলের সাথে ম্যাচ খেলে যেতে পারে, আমি খুব ভালো আশা দেখছি। এবং হয়তো আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো না, বাট কম্পিটিটিভ ম্যাচ মেয়েরা খেলবে। জি মামুনুল, উত্তর কোরিয়া, চীন খুবই শক্ত অপোনেন্ট, সাথে উজবেকিস্তান। আপনার এক্সপেকটেশনসটা কি আমাদের এশিয়ান কাপের মধ্যে? দেখেন না, যে আপনি যে দেশগুলির নাম বলেছেন তারা ছেলেদের যদি বলেন ওয়ার্ল্ড কাপ খেলে অনলি এবারও উজবেকিস্তান খেলতেছে, তিনোটা টিম। মেয়েদের টিমের আপনার সেম জিনিস, তাদের যে লেভেল যেখানে আছে, যেখানে থাকবে, এটা আসলে লেভেল অনেক হাই। সব কিছু মিলে আমি যতটুকু মানে আমার যতটুকু লাগানো, এটা একটা 100% ফাইট ম্যাচ হবে প্রত্যেকটা। কারণ তারা মালয়েশিয়ার সঙ্গে যে ম্যাচ খেলছে, ফ্রেন্ডলি বলেন, টুর্নামেন্টগুলি বলেন, এটার একটা জায়গা থেকে তাদের যদি আপনি চিন্তা করেন, তারা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। আমাদের মেয়েদের আমার মনে হয়েছে যে এই দুইটা ম্যাচ দেখে তাদের দরকার হলো তাদের পাওয়ার উইথ বল তারা অনেক ভালো, স্পিড আছে। এটা মানে আমি বলবো যে খেলার যে একটা সৌন্দর্য তাদের মধ্যে সেটা আছে। তারা জিতার জন্য খেলছে, তারা আসলে কিভাবে রেডি হচ্ছে, আপনাকে সব কিছু মিলিয়ে দেখতে হবে যে আমরা এশিয়া কাপে কিভাবে রেডি হব, কাদের এগেনস্টে খেলতেছি, কিভাবে খেলবো, সব কিছু মিলে তারা এখনো পর্যন্ত 3 মাস হাতের সময় আছে, অনেকগুলি ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। সব কিছু মিলে আমি বলবো যে ভালো কিছু আপনি আশা করতে পারেন। এবং এই সময় কি নারী লিগটাও খুব গুরুত্বপূর্ণ মনে করেন মামুনুল আপনি? আপনার এই সময় না, আগে থেকে নারী লিগটা হলে কিন্তু নারী আমাদের যে ফাউন্ডেশন বলেন, ইয়ুথ প্লেয়ারগুলি বলেন, তাদের একটা সিস্টেম অফ প্লে বলেন, সব কিছু মিলে তাদের অবস্থান আপনি দেখতেন যে অনেক প্লেয়ার তখন অ্যাভেলেবেল প্লেয়ার পেতেন। এখন আপনার অ্যাভেলেবেল প্লেয়ার পেতে আপনাকে টাফ, বাট এবং কি আপনি যে একই সঙ্গে রাখা, একই সঙ্গে থাকা, তারা যদি লিগটা খেলতে পারতো সবাই সবার জায়গা থেকে, আপনার ফাইটিং টেন্ডেন্সি আপনি অনেক প্লেয়ার পেতেন। এখন আপনি ধরেন কিছু প্লেয়ার যেমন সিনিয়র প্লেয়ার কিছু স্টপ আছে যাদেরকে টিমে নেওয়া হচ্ছে না, তারাও তো আসলে স্টার, তাদের কিছু ডিসিপ্লিনের কারণে তারা আসে না, বাট তারা যখন লিগ খেলবে তারা তাদের বেস্ট পারফর্মটা করবে, আবার তাদেরকে নেওয়ার একটা ওয়ে তৈরি হবে। আমি বলবো যে লিগটা ইম্পর্টেন্ট, নারী লিগটা কেন, আপনি ইমপ্রুভমেন্ট করার জন্য আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবেন, এশিয়া কাপে। এখন আমরা ফার্স্ট এশিয়া কাপ খেলতেছি, আমাদের ফার্স্ট যে গ্রুপটা বললেন, একটা সময় তাদেরকে আমাদের বিট করে যাওয়ার একটা স্বপ্ন তারাই জাগিয়েছে এবং তারা সেটা বাস্তবায়নও করবে। এটার জন্য কিন্তু আপনাকে প্রপার ওয়েতে সব কিছু রেডি করতে হবে, লিগ করতে হবে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এই যে বাইরের প্লেয়ার মেয়েরা আসবে, আমাদের প্লেয়াররা নেপাল, ভুটান, ইন্ডিয়াতে যে খেলতেছে, সব কিছু মিলে এটা আমাদের জন্য আসলে খুব পজিটিভ সাইড। আপনাকে দেখতে হবে যে আমরা কাদের সঙ্গে খেলতেছি, আমাদের রেজাল্টটা কতটুকু ইম্পর্টেন্ট, আমাদের জয়ের ধারাটা। এখন আমরা একটা অঘটনও, আমরা যে কোনো দুইটা আপনার কোরিয়া বা চায়নার সঙ্গে ম্যাচ জিততে পারি যদি আমাদের ওইভাবে রেডি হই। আমাকে তাদেরকে সময় দিতে হবে, তাদের অবস্থানটা ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। সব কিছু মিলে আমাদের ফোকাসটা নারী টিমে ফোকাসটা একটু বাড়িয়ে নিতে হবে এবং প্লেয়ারদের স্ট্যান্ডার্ডটা আরেকটু বাড়তে গেলে আপনার এই টুর্নামেন্ট, লিগ, এই ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু আপনার দেখেন আমাদের আমি ফিফা ফ্রেন্ডলি বলেন বা আপনার টুর্নামেন্ট বলেন, আমাদের টিম বারবারই ইন্টারন্যাশনাল ফাইনাল ম্যাচগুলিতে কিন্তু ভালো খেলে প্রত্যেকটা জায়গায়, কিন্তু তারা যদি ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু ওইভাবে রেজাল্ট পায় না, নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে হয়তো। মানে আপনার এতগুলি ম্যাচ খেলার পর আপনি স্ট্যান্ডার্ড কোন জায়গায় আপনি বুঝতে পারবেন, আপনি আশা করতে পারেন। আমরা আসলে আশা করতে পারি এবং কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি সেটাও আমাকে মাথায় রাখতে হবে। মামুনুল, এমিলি, আমরা একেবারে সময় নিয়ে আমাদের হাতে একটু জানতে চাই, মানে আপনাদের সাথে দেখা হলে ফুটবল নিয়ে কথা, আচ্ছা হামজা কেমন খেললো, আচ্ছা মেয়েরা করে এমন করলো, মেসি, রোনালদো, আপনারা ক্রিকেট দেখেন কিনা? আমি আসলে চিন্তা করলাম আজকে সুযোগ আছে, ক্রিকেট দেখা হয় এমিলি? দেখি, ক্রিকেট দেখি। মানে কিরকম, মানে কার খেলা ভালো লাগে বা কি দেখেন ক্রিকেট আসলে? বিপিএল দেখেন? ক্রিকেট, হ্যাঁ বিপিএল দেখা হয়, ইন্টারন্যাশনাল ম্যাচ যেগুলি হয় দেখা হয়, হ্যাঁ প্রায় দেখা হয়। ফুটবল যেরকম এনথুজিয়াজম নিয়ে দেখেন ওভাবেই দেখেন না জাস্ট যেহেতু? না, ক্রিকেটের তো অনেক ক্রিকেটারদের সাথে ব্যক্তিগতভাবে আমাদের রিলেশন আছে, তো ওই রিলেশনের জায়গা থেকে যাদের সাথে রিলেশন তারা খেললে ওই খেলাগুলি ফলো করি। স্পেশালি আমরা যদি দুজনই বিকেএসপি, আমাদের একটা ব্যাচই কিন্তু ছোট ভাইরা কিন্তু বিকেএসপির এখন ক্রিকেটে লিড করছে, তাই মুশফিক, সাকিব, হ্যাঁ ওরা তো আমাদের 10টা সেকেন্ড দিয়ে একটু মামুনুলকে ক্রিকেটটা আসলে 10 সেকেন্ড মনোযোগ দিয়ে দেখি, এটা আসলে নো ডাউট দেশের খেলা মনোযোগ দিয়ে দেখি, সাপোর্ট ভালো খেলুক বাংলাদেশ। ভালো না, দুজনকেই ধন্যবাদ খেলার আড্ডায় থাকার জন্য। ডিবিসি খেলার আড্ডায় ছিল আজকের মতো, দুজন সাবেক ক্যাপ্টেন ছিলেন। নিশ্চয়ই আবারও কথা হবে সামনের সপ্তাহে। সবাই ভালো থাকবেন।